ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি ভিয়েনা। ভিয়েনায় লাস্ট গিয়েছিলাম ডিসেম্বরে, তখন কিছু মাছ এনেছিলাম। মেনলি আজকে যাচ্ছি মাছ বাজার, মানে মাছ কিনতেই যাচ্ছি আর কি। ওখানে একটা বাংলাদেশি সুপার মার্কেট আছে, ওখানে বেশ ভালো ধরনের মাছ পাওয়া যায়, মানে আমরা যেগুলো খাই। আমরা মেনলি মাছটা তাই জন্য ওখান থেকেই আনার চেষ্টা করি। এবার মাঝখানে অনেক মাস যাওয়া হয়নি, তাই জন্য আজকে দুজনে যাচ্ছি। আর অরিজিৎ কোথায় গেল? ওই আসছে, ও রেডি হচ্ছে। চলুন দিনটাকে এখান থেকেই শুরু করি। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো আছে, রোদ উঠেছে বাইরে। চলুন তাহলে যাওয়া যাক। এখন 8:30 আমাদের এখান থেকে ট্রেন আছে, অলরেডি 8:10 বেজে গেছে। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার আগে স্টেশনের স্পারটা থেকে দুজনের দুটো কফি আর ক্রোসেন্ট নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট, কারণ প্রতি রবিবার আমরা সাধারণত এই ব্রেকফাস্টই করে থাকি, যদিও আজকে রবিবার নয়। আর বাইরে তেমন ঝলমলে রোদ উঠেছে। ট্রেনটা তো মোটামুটি ফাঁকাই ছিল, বেশ ভালোভাবেই বসে গেছি। এই ধোঁয়া ওঠা কফি আর বাইরের এত সুন্দর দৃশ্য, এই দুয়ের কম্বিনেশন কিন্তু আমার সব সময় প্রিয়। এখন পাহাড়গুলো দেখেছেন, একেবারে সবুজে ছেয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত ন্যাড়া ছিল, জানেনই এখানে শীতকালে সব গাছের পাতা একেবারে ঝরে যায়, আবার নতুন করে পাতা গজাতে শুরু করেছে। আর যেদিকেই তাকাচ্ছি চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে পাহাড়গুলো অনেকটাই দূরে সরে গেছে, আস্তে আস্তে শহরটা কাছে আসছে, মানে আমরা ভিয়েনা প্রায় পৌঁছেই গেছি। আমাদের 2 ঘন্টার জার্নি শেষ। আর আমাদের লিওবেন, মানে যেখানে আমরা থাকি, ওখান থেকে ভিয়েনার দূরত্ব প্রায় 162 কিলোমিটার। বেশ অনেকটাই দূরত্ব না? এই যে ভিয়েনা স্টেশনে ট্রেন ঢুকছে, আর আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি একদম নামার জন্য। এখনের এই সিচুয়েশানগুলো ভাবলে কেমন অবাক লাগে, তাই না? আগে যখন বাড়িতে থাকতাম, বাড়িতেই তো মাছ শাক সবজি সব বিক্রি করতে আসতো, কষ্ট করে আর বাজার যেতেও হতো না। আর এখন এমন একটা জায়গায় থাকি যেখান থেকে 162 কিলোমিটার দূরে আমাদের মাছ কিনতে যেতে হচ্ছে। আমরা বাঙালিরা চাইলে কি না পারি, খাওয়াটা কিন্তু ভালো হওয়া চাই, কষ্ট যতই হোক। অরিজিৎ ওখানে লাইনে দাঁড়িয়েছে টিকিটটা কাটার জন্য, মানে আমাদের সারাদিনের ডে টিকিটটা। আর আমি এখানে ওয়েট করছিলাম। আর আজকে তেমন মারাত্মক ভিড়। আসলে গতকাল বৃহস্পতিবার গেছে, এখানে একটা হলিডে ছিল অস্ট্রিয়াতে। আজকে ফ্রাইডে, আবার স্যাটারডে সানডে দুদিনই ছুটি, তাই জন্যই এত ভিড়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে মেট্রোতে এত ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। ওই যে দূরে রূপসী বাংলা দেখা যাচ্ছে, ওটাই একটা বাংলাদেশি সুপার মার্কেট, যেখানে আমাদের পছন্দ মতো মাছ পাওয়া যায়। ওখানেই আমরা যাব। আমাদের এখানে কেনাকাটি করা হয়ে গেছে কমপ্লিট। এবার কিছু এখানেই 1টা বেজে গেছে কিনতে আর কি, প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগে গেছে। এরপরে দেখা যাক কোথায় খেতে যাই, খিদেও পেয়ে গেছে এবার। চলুন তাহলে। আপনারা ভাবতে পারেন আমরা এত দূরে কেন মাছ কিনতে এসেছি। আসলে আমরা যে শহরে থাকি, আগেই বলেছি, সেটা খুব ছোট একটা শহর, সেখানে কোনো রকম ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো সুপার মার্কেট নেই। তাই মাছ কেনার হলে আমাদের এত দূরেই আসতে হয়, কারণ আমাদের ওখানে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছ খেতে আমরা সাধারণত অভ্যস্ত নই। মানে রুই কাতলা ইলিশ এইসব মাছ খেতে হলে আমাদের এখানেই কিনতে আসতে হবে। আমাদের কাছে আর একটা বড় শহর আছে, যেখানে ওই ইন্ডিয়ান সুপার মার্কেট আছে, কিন্তু সেখানে এত ভ্যারাইটির মাছ পাওয়া যায় না, তাই আমাদের এখানেই আসতে হয়। আর আজকে নয়, রূপসী বাংলাতেও প্রচুর ভিড় ছিল, তাই আর ভিডিও করিনি। এত ভিড়ের মাঝখানে ভিডিও করতে আমার সত্যি বলতে একটু লজ্জাই পায়। অন্য সময় যখন আসবো, যদি একটু ফাঁকা থাকে, ওদের পারমিশন নিয়ে ওদের দোকানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ওনারা কিন্তু এমনিতে ভীষণ ভালো। আর এই যে দেখতেই পেয়েছেন, প্রায় বলতে পারেন একটা ওই সাউথ ইন্ডিয়ান দোকানেই এসেছি। এখানে খুব ভালো ধোসা পাওয়া যায়।
আজকে আসার আগেই ঠিক করেছিলাম ধোসা খাবো। প্রায় 2 বছর হয়ে গেল ধোসা খাওয়া হয়নি। এই অস্ট্রিয়াতে এসেইছি প্রায় 1.5 বছর হলো, আর তার আগে কবে ধোসা খেয়েছি আমার মনে নেই। এখানে আসার পর থেকে তো এই প্রথমবার। ধোসাটার বাইরেটা একটু এরকম দেখতে লাগলেও অপূর্ব টেস্ট ছিল। এই সাম্বার আর এই চাটনিগুলোর এত ভালো টেস্ট ছিল, আর এই মশলা ধোসার ভেতরের যে পুরটা থাকে অসাধারণ খেতে ছিল। আর তার সাথে ম্যাঙ্গো লস্যিটাও দারুণ ছিল। অরিজিৎ কেন উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে আছে সেটা আমার জানা নেই। এই দোকানটার নাম হলো প্রসি। এদের এই এলাকাটায় অনেকগুলো পরপর দোকান আছে জানেন, বাইরে বেরিয়ে আপনাদের দেখাবো। দোসার ভেতরে এই যে তরকারিটা থাকে না, এত ভালো খেতে ছিল কি বলবো। অরিজিৎকে দেখেই বুঝতে পারছেন একদম আঙুল চেটে খাচ্ছেন। আর এই এলাকাটা পুরোটা দেখুন, এই প্রসি কসমেটিক্স ওয়াল, এপাশে একটা সুপার মার্কেট, প্রসি রেস্টুরেন্ট, কত কিছু আছে। মানে এই গোটা এলাকাটা যেদিকেই তাকাচ্ছি শুধু প্রসি আর প্রসি। এপাশের এই যে দেখছেন এটা একটা বড় সুপার মার্কেট। ইন্ডিয়ানরা এই বাইরে এসে এত বড় বিজনেস করছে, এটা কিন্তু দেখেও ভালো লাগছে। যাই হোক, এবার এই জায়গাটায় ছেড়ে আমরা আর মেট্রো নয় ট্রামে উঠব। ট্রামে করে আমরা এখন যাব সনমুন প্যালেস দেখতে। চলুন যাওয়া যাক। ট্রামের ভেতরটা কত সুন্দর না, আর বেশ ফাঁকাই আছে। দুজনে বেশ ভালো মতোই বসে বসে যাচ্ছিলাম আর গল্প করছিলাম যে কলকাতায় কখনো আমাদের ট্রামে ওঠা হয়নি। আমাদের দুজনেরই প্রথম ট্রামে ওঠা এই অস্ট্রিয়াতে এসে। যদিও কলকাতার ট্রামের সাথে অস্ট্রিয়ার ট্রামের কোনো মিল নেই, এখানকার অনেক উন্নত সব কিছু। তবে কলকাতার ট্রামে একটা নস্টালজিক ব্যাপার আছে, যেটা এখানকার ট্রামে আমরা কখনোই ফিল করতে পারবো না। এরপরে যখন বাড়ি যাব অবশ্যই একবার কলকাতায় ট্রামে ওঠার চেষ্টা করব, জানি না হবে কি না। এই যে আমরা প্যালেসের সামনে চলে এসেছি, আর এই প্যালেসের সামনে একটা খুব সুন্দর ক্যানাল আছে দেখুন। এই যে পাশ দিয়ে ক্যানাল, আর ওই পাঁচিলটার ওপাশে মেট্রো, দুটো একদম প্যারালাল গেছে। আমরা আজকে প্যালেসের ভেতর ঢুকবো না, কারণ আগেই বললাম এটা ভিয়েনার সব থেকে বড় প্যালেস। এই প্যালেসের গার্ডেনটাই এত বড়, যেটা পুরোটা ঘুরতে হয়তো 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তার ওপর আবার মিউজিয়াম আছে, মিউজিয়ামটাও প্রচুর বড়। আর আজকে 3টে অলরেডি বেজে গেছে, আমাদের হাতে অত টাইম নেই গোটা প্যালেসটা ঘুরে দেখার। আর সবই যদি আজকে ঘুরে ফেলি আর পরে আর আসা হবে না, তাই জন্য ভাবলাম আজকে গার্ডেনটা একটু ঘুরে যাই, অন্য কোনোবারে এসে তখন প্যালেসটা ঘুরবো। কারণ টিকিট প্রাইস এখানে বেশ ভালোই হবে, আর এত তাড়াহুড়ো করে ঘোরাটাও হয়তো ঠিক হবে না। দেখেছেন এরিয়াটা কত বড়, গোটা প্যালেসটা ঘুরতেই হয়তো আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে। তাহলে আর গার্ডেনটাও ঘোরা হবে না। আর সত্যি কথা বলতে অতটা টাইম আমাদের হাতে নেই। আমরা এখন প্যালেসটার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু নামটা আমি উচ্চারণ করতে পারবো না। সংগ্রুম প্যালেস নাকি এরকম একটা জানি না, আমি পারবো না। বাট কিন্তু আজকে 3টে বেজে গেছে, তাই জন্য আজকে ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে ঘুরে চলে যাব। অন্য সময় মানে সামারে তো এখনো টাইম আছে, একদিন এসে ভেতরটা অবশ্যই ঢুকবো। আজকে ভেতরটা অনেকটা বড়, এখন ঘুরতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার মতো টাইম লাগবে। এবার অতটা সময় আমাদের কাছে নেই এখন, তাই জন্য ঢুকলাম না। কারণ অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে, অত ভারী মাল নিয়ে একটু তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে। আবার রূপসী বাংলায় যেতে হবে, ওখানে আমরা জিনিসগুলো রেখে এসেছি, তাই জন্য ঢুকলাম না। আজকে এই 4-5টা একটু ঘুরে আজকের মতো চলে যাব। আর দেখে গেলাম, অবশ্যই একদিন আসতে হবেই, কারণ এত সুন্দর প্যালেসটা বাইরে থেকে দেখতে, ভেতরটা অনেকটাই সুন্দর হবে, তাই জন্য। আর দূরে একটা খুব সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন ওদিকটা যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন দূরে ঘোড়ার গাড়ি দুটো দাঁড়িয়ে, এখানে একটা আর এখানে একটা। আর যতদূর সম্ভব এইটা দিয়ে হচ্ছে প্যালেসের এন্ট্রান্স, ওটাই লেখা আছে। আমরা ওদিকটা যাব না, আমরা দেখছি ওইদিকে গার্ডেন। ও এখান দিয়েও গার্ডেনটায় যাওয়া যায়, আবার এপাশেও গার্ডেনটায় যাওয়া যায়।
আমরা জানি না যে মানে গার্ডেনে ঢোকার জন্য মনে হচ্ছে না কোনো টিকিট লাগে বলে। চলুন গিয়ে একবার দেখি কি ঢোকা যায় কি না। গার্ডেন না, গার্ডেনে ঢোকার জন্য কোনো রকম টিকিট কাটতে হলো না। কিন্তু ওই যে টয় ট্রেনের মতো দেখলেন আর ঘোড়ায় টানা গাড়িটা দেখলেন, ওটাই পুরো গার্ডেনটাকে ঘুরিয়ে দেখাবে। অ্যাকচুয়ালি গার্ডেনটা কিন্তু বিশাল বড়, একেবারে পায়ে হেঁটে গোটাটা কভার করা কিন্তু খুব মুশকিল। ওইগুলোতে ওঠার জন্য আলাদা করে অবশ্যই টিকিট কাটতে হবে। আমরাও হয়তো আজকে পুরোটা ঘুরে দেখতে পারবো না, এই সামনাসামনি যতটা পারি দেখব। আর প্রতিটা গাছ দেখেছেন, একদম শীতকাল চলে যাওয়ার পরে নতুন করে তো পাতা গজিয়েছে, পুরো গাছগুলো একদম সবুজ আর বেশ বড় বড় গাছ দিয়ে এখানে ঢাকা, আর বেশ ভালো ওয়েল মেনটেন করা, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অরিজিৎ একটু ওখানটায় বসে আছে, আমি ভাবলাম ভেতরটা থেকে একটু ঘুরে আসি, আমার খুব ইচ্ছা করছিল ভেতরের দিকে কি আছে দেখার। তবে ভেতরটা কিন্তু বেশ ফাঁকা, একা একা যাচ্ছি বটে, হারিয়ে আবার না যাই। আর এই যে এখানে আবার কী সব গাছ লাগিয়েছে যেগুলোর এখনও ফুল ফোটেনি। চলুন ভেতরটায় যাই। চারিদিকটা এইরকমভাবেই শুধু আছে, আর কিছু তেমন নেই, তবে বেশ ভালো লাগছে। তবে ভেতরে একবার ঢুকে গেলে পুরোপুরি গোলক ধাঁধার মতো। এগিয়ে তো যাচ্ছি, আর আমার কাছে আবার আমার ফোনটাও নেই যে ওকে ফোন করবো, আর যে ফোনটা দিয়ে ভিডিও করছি তাতে কোনো নেটওয়ার্কও নেই, তাই হারিয়ে গেলে একবার ওকে আর খুঁজে পাবো না। তাই জন্য ভয় পেয়ে আর বেশি দূর যাইনি। তবে এই জায়গাটা দেখুন কি সুন্দর না, আর এই যে সামনের গাছটার চারিদিকটা একদম গোল মতো, আর তার সাথে একটা ওখানে বসার বেঞ্চও আছে। এখানে বসে বসে গল্প করতে কিন্তু দারুণ লাগবে। না বাবা, আর বেশি রিস্ক নেবো না, চারিদিকটা এমন গোলক ধাঁধার মতো, এবার ওর কাছে চলেই যাই, না হলে হয়তো আমি হারিয়েই যাব। কিছুক্ষণ দুজনে বসেছিলাম, তারপরে আবার উঠে পড়লাম, কারণ এবার আস্তে আস্তে আমাদের ফিরতে হবে। এই জায়গাটাও বেশ সুন্দর, যত এগোচ্ছি গার্ডেনের আর কোনো শেষ হচ্ছে না। যেদিকেই তাকাচ্ছি গার্ডেন, এপাশ দিয়ে ওপাশ দিয়ে যে কত রাস্তা গেছে তার কোনো ঠিক নেই। আমরা তো পুরোটা ঘুরতেও পারলাম না। ওই যে দূরে দেখুন, ওখান দিয়েও একটা রাস্তা ঢুকে গেছে, এই পাশ দিয়েও আর একটা রাস্তা ঢুকে গেছে। কি জানি বাবা, গার্ডেনের কোনো শেষ নেই। আমরা এখন প্যালেসের পেছন দিকটা আছি, এই দিকটা এসে তো একেবারে চমকে গেছি। কি দারুণ জায়গাটা দেখুন। আর আপনারা দেখতে পাবেন কি না জানি না, ভালো করে দেখাচ্ছি। ওই পাহাড়ের ওপরে দেখেছেন কিছু আর একটা বিল্ডিং আছে, দেখছি সবাই ওই পাহাড় চড়ে চড়ে ওপরটায় যাচ্ছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দূরে কত মানুষজন ওই পাহাড়ের ওপর উঠে ওই ওপরটায় যাচ্ছে। আমাদের তো আর এবারে যাওয়া হলো না, তবে নেক্সট বার এসে অবশ্যই ওই পাহাড়টাতে আমরা উঠব। এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর কিন্তু, আর এই ফুলের গাছগুলোও দারুণ। তবে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসে কিন্তু পা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এরা ঘাসগুলোকেও দারুণভাবে মেনটেন করে, তাই ঘাসের ওপর কারোর চলাফেরা করা যাবে না। আর এটা হলো প্যালেসের পেছন দিকটা। কতটা বড় প্যালেসটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। দারুণ সুন্দর জায়গাটা কিন্তু।
এই রোজ গার্ডেনের দিকটায় চলে এসেছি। মানে গার্ডেনটা যে এত সুন্দর সেটা আমরা কখনোই আশা করিনি। আর গোলাপগুলো হয়ে আছে দেখেছেন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই চারিদিকটা মানে মাথার ওপর দিয়ে এরকম গোলাপ দিয়ে ঘেরা রাস্তা, তার মাঝখান দিয়ে যাচ্ছি, মানে কি যে বলবো, ভালো লাগছে। এরপরে যে এত সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে বুঝতেই পারিনি। মানে এত সুন্দর গোলাপের বাগান, যে প্রতিটা রঙই এত অ্যাট্রাকটিভ আর এত সুন্দর দেখতে, কি বলবো। ভিডিওতে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা তো কাছ থেকে দেখেছি। প্রতিটা গোলাপের কালার এতটাই অ্যাট্রাকটিভ ছিল যে তাকিয়ে মনে হচ্ছে থেকেই যায়। যাই হোক, হাত দেওয়ার তো নিয়ম নেই। তবে এখানে একটা কি জানেন তো, এই সমস্ত গোলাপের কিন্তু কোনো গন্ধ নেই। মানে এত গোলাপ চারিদিকে ফুটে আছে কিন্তু কোনো রকম কোনো গন্ধ নেই। কিন্তু আমাদের ওখানের গোলাপগুলোর কত সুন্দর গন্ধ থাকে, তাই না? গার্ডেনটা যে এত বড় আর এত সুন্দর হবে আমরা কিন্তু এতটাও আশা করিনি। কেমন দেখলে গোলাপের গার্ডেন? দারুণ দারুণ। একটা তো তুলে দিতে পারতো। বয়স হয়ে গেছে এখন, তোমার কাছে গোলাপ দিয়ে লাভ তার নেই। থেকে না, কত টাকা ফাইন হবে? হ্যাঁ, ফাইন হবে মোটামুটি গোটা 20-25 হাজার টাকা তো ফাইন হবেই। শেষ পর্যন্ত গার্ডেন থেকে আমরা বেরোতে পেরেছি, অত বড় গার্ডেন থেকে। এখন এই প্যালেস পেছনে আমরা একেবারে এবার এখান থেকে বেরোবো, তাই তো? চলো। ওখান থেকে সোজা মেট্রো করে এসে আমরা চলে এসেছি সেন্ট স্টিফেন ক্যাথিড্রালের সামনে। এবারে আর ক্যাথিড্রালে ঢুকলাম না, কারণ আমরা আগেই ঢুকেছিলাম। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আর সেবারের অভিজ্ঞতাও আমাদের অসাধারণ ছিল, কারণ শীতকালে এসেছিলাম, প্রচণ্ড স্নোফল হচ্ছিল। সে আলাদাই অনুভূতি ছিল। আর আজকে এখন বিকাল হয়ে গেছে, শুক্রবারের বিকাল, শনি রবি তো এখানে একদমই ছুটি, তাই জন্য লোকজনের ভিড় দেখেছেন। মানে এত ভিড় যে যেন মনে হচ্ছে হাঁটা চলারও জায়গা নেই। এ পাশটা আবার ওরকম মেলার মতো বসেছে, তাই জন্য ভিড়টা আরও বেশি। Aber jetzt will ich erstmal. Stopp. বিকালবেলার এই পড়ন্ত রোদে স্টিফেন প্লাস চার্চটাকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। আমরা এখান থেকে যাব পিক অ্যান্ড ক্লপেনবুর্গ বলে একটা এখানে বড় মল আছে, সেখানে আগেরবারেও গেছিলাম। সেখান থেকে বেশ জামা কাপড়গুলো আমাদের ভালো লাগে, আর এবারেও। আর এই যে সিটি ট্যুর অ্যান্ড ট্যাক্সি, এগুলোকে এখানে টুকটুক না সামথিং কিছু একটা বলে, এগুলো করে এই গোটা শহরটা ঘোরা যাবে। বেশ কিউট কিউট দেখতে না, এখানে দাঁড়িয়ে আছে। চলুন একদম মলের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই সেই মল যেখানে আগের বারেও আমরা এসে বেশ কটা জিনিস কিনেছিলাম। দেখা যাক এখানে কিছু কেনা যায় কি না। এই নিচের পোর্শনটা পুরোটাই ছেলেদের আর ওপরে মেয়েদের আছে। এই মলটা টোটাল 5 তলা, পুরোটাতে হয়তো আমাদের ঘোরার মতো টাইম নেই। দেখা যাক অরিজিৎ কিছু নেয় কি না, আর আমি এরপরে ওপরে যাব, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো। এই যে পুরোটা তো আর ভিডিও করতে পারিনি, অরিজিৎ ওর বোধহয় 2টো জামা নিয়েছিল। আর এখানে মোজা দেখছে, ওর মোজার প্রতি একটা আলাদাই প্রেম আছে, যেখানেই যায় মোজা কিনে নেয়। আর এই পোর্শনটা ওপরে মেয়েদের, এখানেও বেশ ভালো ভালো অনেক কিছুই পছন্দ হচ্ছিল, তেমন কিছু যদিও নিইনি। এই যে তাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার আমরা বাইরে বেরোবো, বাইরে থেকে দেখাচ্ছি মলটা কতটা বড়।
এই যে বাইরে থেকে মলটা, বললাম না 5 তলা, বিশাল বড় মলটা, আমাদের তো খুব ভালো লাগে আর দামগুলো মোটামুটি রিজনেবল থাকে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আর কোথাও দাঁড়াবো না, সোজা যাব রূপসী বাংলায়। সকালে যে জিনিসগুলো কিনেছিলাম সবই ওখানে রাখা আছে, ওখান থেকে নিয়ে আবার আমাদের তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে, কারণ ট্রেন ধরারও ব্যাপার আছে। চলুন তাহলে আমরাও বাড়ি ফিরি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।